অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের সময় দিয়েছেন, সেজন্য আমাদের শুভেচ্ছা, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানবেন। আমাদের সাথে আরও থাকছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে, ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনার সংসদীয় এলাকা থেকে, সেজন্য আমাদের এবং আপনার মূল্যবান সময় থেকে আমাদের সময় দিয়েছেন, সেজন্য আপনি আমাদের শুভেচ্ছা, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানবেন। হাসনাত কাইয়ুম ভাই, আমাদের কিছু প্রশ্ন আপনাদের দুজনের জন্যই আছে, কিন্তু আমাদের প্রথম প্রশ্নটা আমরা ব্যারিস্টার ফারহানাকে করতে চাই। একই প্রশ্ন, আপনার মতামত শুনবো, সেটা হচ্ছে ব্যারিস্টার ফারহানা বক্তব্য দেওয়ার পরে। ব্যারিস্টার ফারহানা, একটি কথা বারবার বলা হচ্ছে, বিশেষ করে আজকে আমরা অগাস্টের ৬ তারিখেও এই কথা আমরা সবচেয়ে বেশিবার বোধহয় শুনছি, যে জুলাইকে বিভক্ত করা হচ্ছে। এই বিভক্তির ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই, কিন্তু এর কেন এই বিভক্তি, সেইটার ক্ষেত্রে অনেকগুলি তত্ত্ব সামনে আছে। একটা তত্ত্ব হচ্ছে ক্ষমতার ভাগ নেওয়া। যেহেতু ক্ষমতায় এখন জুলাইপন্থীরা আছেন, তো ক্ষমতার ভাগটা কে কত বেশি পাবেন সেটা নিয়ে, বা পিঠার ভাগ নিয়ে আসলে এই অনৈক্য বা বিভক্তির শুরু। আর দ্বিতীয়টা যেটা, সেটাও কেউ কেউ বলছে যে না, এটা নিজস্ব আদর্শ বাস্তবায়ন করা। দ্বন্দ্বটা আসলে আদর্শিক, যেহেতু একই অপোনেন্ট ছিল, সবাই মিলে এক হলেও এখন আদর্শিক প্রশ্নে সবাই আলাদা আলাদা জায়গায় আছে। ব্যারিস্টার ফারহানা, প্রথমে আপনার কাছে শুনি, তারপরে আমরা অ্যাডভোকেট কাইয়ুমকে শুনবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে বিএনপি, জামাত এবং এনসিপি তিনটি ভিন্ন রাজনৈতিক দল, এবং তিনটি ভিন্ন রাজনৈতিক দলের যার যার রাজনৈতিক আদর্শ আছে। কিন্তু একই সঙ্গে এটাও তো অস্বীকার করার কোনো উপায় নাই যে জুলাইটা কোনো পার্টিকুলার পলিটিক্যাল পার্টির রাজনৈতিক আদর্শ বাস্তবায়নের লড়াই ছিল না। ইনিশিয়ালি এই লড়াইটা ছিল বৈষম্যের বিরুদ্ধে। বৈষম্য শব্দটিকে আপনি চাকরিতে কোটার মধ্যেও আটকে ফেলতে পারেন, আবার এই শব্দটির অনেক ব্যাপক বিস্তৃত অর্থ দিয়ে এই শব্দটিকে আপনি অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারেন। এটা নির্ভর করবে যে যেভাবে বিষয়টিকে দেখতে চায়। আমার কাছে জুলাইটাকে মনে হয়েছে এটা প্রথমত কোনো সরকার পরিবর্তনের আন্দোলন ছিল না। অর্থাৎ একটা সরকারের বদলে কেবল আরেকটি সরকার আসবে, এর বাইরে আর যা যেভাবে চলছে সেভাবেই চলবে, এই স্বপ্ন নিয়ে অন্তত আমি রাস্তায় নামি নাই জুলাইতে। আমার যেটা স্বপ্ন ছিল, আমার মনে হয় আমার মতো আরো লক্ষ লক্ষ তরুণের একই স্বপ্ন ছিল, যে বাংলাদেশে একটা প্রকৃত অর্থে জনগণের ক্ষমতায়ন ঘটবে এবং একটা সহি নির্বাচনের মাধ্যমে আমরা মোটা দাগে, যেটা ৯০ উত্তর একটা মোটা দাগের গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করতে পেরেছিলাম, জনগণের একটা সরকার আমরা কায়েম করতে পারবো। একই সঙ্গে আমাদের স্বপ্ন ছিল যে যেই যেই অন্যায়গুলো আমরা ১৫ বছর হতে দেখেছি, সেটা মানবাধিকার লঙ্ঘন হতে পারে, সেটা অর্থনৈতিক ভয়াবহ রকম যেই দুর্নীতি দুঃশাসন হয়েছে সেটা হতে পারে, সেটা গোষ্ঠীতন্ত্র হতে পারে, সেটা নিজস্ব মানুষের হাতে রাষ্ট্রের সকল ক্ষমতাকে পুঞ্জীভূত করা হতে পারে, প্রতিষ্ঠানগুলোকে ভেঙে ফেলে দিয়ে একেবারে সবকিছুকে এক ব্যক্তির হাতে নিয়ে আসবার যে প্রবণতা, সেটা হতে পারে। এই সকল কিছু থেকে আসলে বাংলাদেশের মানুষ মুক্তি চেয়েছিল, এবং এই সকল কিছুকে যদি আপনি এক ফ্রেমে আনেন এবং আপনি যদি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপে বসেন, প্রাথমিকভাবে এই যে চাওয়াগুলো, বেসিক যে চাওয়াগুলো, এই ব্যাপারে কিন্তু কোনো দল বলতে পারবে না যে এটা আমার রাজনৈতিক দলের আদর্শ না। কোন দল কি বলতে পারবে আমরা ভোট চাই না? কোন দল কি বলতে পারবে যে আমরা মানুষের অধিকারে বিশ্বাস করি না? কোন দল কি বলতে পারবে আমরা একটা বৈষম্যহীন সমাজ নির্মাণ করতে চাই না, কিংবা আমরা দুর্নীতিকে আহ মানে আমরা দুর্নীতিকে গ্রহণ করি? কোন দল তো আসলে এটা বলতে পারবে না। সো আপনি যদি মোটা দাগে জুলাইকে বড় অর্থে দেখেন, বড় ক্যানভাসে আমরা দেখি, তাহলে আমরা দেখবো যে এখন আপনি যদি এটাকে আদর্শের লড়াইটা বলেন, আমি বলবো সেটা একেবারেই ভুল। কারণ দলগুলোর কোনোটার আদর্শের সাথে জুলাইয়ের মূল স্পিরিটের কিন্তু কোনো দ্বন্দ্ব নাই। তাহলে সমস্যাটা হচ্ছে কোথায়? সমস্যাটা হচ্ছে, আমরা দেখলাম জুলাই পরবর্তীতে যেই স্লোগানগুলো দেয়ালে লেখা হয়েছিল, যেই স্লোগানগুলো মিছিলে উচ্চারিত হয়েছিল, যেই আওয়াজটা আমরা সাধারণ গণমানুষের মুখে মুখে শুনেছিলাম, সেটা ধীরে 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 ফিকে হয়ে যেতে থাকলো, এবং সেই জায়গাটা দখল করলো মব, সেই জায়গা দখল করলো উগ্রপন্থা, সেই জায়গা দখল করলো মেয়েদেরকে ধীরে ধীরে কোণঠাসা করে ফেলা, সমাজের প্রান্তিক মানুষগুলোর উপরে আরো বেশি কড়া নজরদারি করা। আমরা দেখলাম যে সেই জায়গাগুলো, সেই জায়গাগুলোর স্বপ্ন নিয়ে একজন হেজাব পরা মেয়ের সঙ্গে একজন মানে টপ মানে প্যান্ট এন্ড টি শার্ট পরা মেয়ে পথে নেমেছিল, সেই জায়গাটা আস্তে আস্তে ফিকে হয়ে যেতে যেতে একেবারে নাই হয়ে গেল। তো জুলাইয়ের প্রথম কয়েক মাসের মধ্যে আমরা বুঝে গেলাম, মানে অগস্টের 5 অগস্টের পরে কয়েক মাসের মধ্যে আমরা বুঝে গেলাম যে এই রাজনৈতিক মাঠে নারীদের অবস্থান ভীষণ রকম নাজুক,
এই রাজনৈতিক মাঠে একটা মানে বিশেষ গোষ্ঠীর মতের বাইরে যারা ধর্ম এবং রাজনীতিকে ধারণ করে তাদের জায়গাটা খুব সীমিত। আমরা বুঝে গেলাম এখানে বিভিন্নভাবে সংখ্যালঘু মানুষের জায়গাটা খুব সীমিত। সো আমার মনে হয় না এটার সাথে আদর্শের কোন রকম কোন সংযুক্ততা আছে। জি খালেদ ভাই। বেঁচে না আমি চট করে শুধু প্রশ্নটা পড়ি, আপনি যেগুলিকে মব বলতেছেন, যেগুলিকে উগ্রপন্থা বলতেছেন, বা সংখ্যা গুরুদের তুষ্টিমূলক রাজনীতি বা অবস্থানের কথা বলতেছেন, বাংলাদেশের বেশিরভাগ মানুষ যদি সেটা চায়, আপনি সেইটা মানে কেন উপর থেকে ঠেকাবেন? মানে আপনার যে দেখার দৃষ্টিভঙ্গি তার থেকে যদি বাংলাদেশের বেশিরভাগ মানুষের দেখার দৃষ্টিভঙ্গি আলাদা হয়, তাহলে আপনি কেন সেটা মানবেন না? আপনি তো গণতন্ত্রের পক্ষের লোক, আপনি তো চান যে বেশি মানুষের কথাই মানা হোক। একদম তাই, আমি আপনার সাথে শতভাগ একমত। কিন্তু মজাটা হচ্ছে যে যারা, আমি যাদের কথা এতক্ষণ বলছিলাম, উগ্রপন্থা বা নারীর প্রতি যারা এক ধরনের বিশেষ মনোভাব পোষণ করে, তারা কিন্তু সংখ্যায় খুব বেশি না। তাদের হইচইটা হয়তো অনেক বেশি, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের প্রেজেন্সটা হয়তো অনেক বেশি, কিন্তু আমি যেটাকে সেইন পলিটিক্স বলি, আমি যেটাকে সুস্থ ধারার রাজনীতি বলি, সেটার সমর্থনকারী মানুষের সংখ্যা বেশি। যদি এটা না হতো তাহলে কিন্তু হয়তো নির্বাচনের ফলাফলটা অন্যরকম কিছু হতে পারত। এবং নির্বাচনের আগে আগে কিন্তু সেই ধরনের একটা ভাইবও বাংলাদেশের মাটিতে দেওয়ার চেষ্টা হয়েছে। এবারে নির্বাচনটা এমনকি হইতে পারে না যে তারা বেশি ভোট বিএনপিকে দিছে, কিন্তু তারা বিএনপিকেও সেরকমই দেখতে চায়, মানে বিএনপিকেও একটা সময়, মানে যে বিএনপিকেও তারা একটা, জি I know what you mean. বিএনপিকে এখানে তার রাজনীতিটাকে ঠিক করতে হবে। বিএনপি কি করতে চায়? বিএনপি কি সেন্টার রাইটে যাবে? বিএনপি কি ফার রাইটের দিকে হাঁটা ধরবে? নাকি বিএনপি একেবারে সেন্ট্রিস্ট, যেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যেই দল, সেইভাবে বিএনপি তার দলটাকে পরিচালনা করবে? সমস্যা হচ্ছে যে একটা দলের ভেতরে, এবং বিশেষ করে বড় দলগুলোর ভেতরে অনেক রকম মতের মানুষ থাকে। আমি বিশেষ করে বিএনপির ক্ষেত্রে এটা আরো বেশি করে বলবো, বিকজ বিএনপি এবং জামাতের যে মৈত্রী, সেটা কিন্তু দীর্ঘ 25-30 বছরের মৈত্রী। সেই মানে 91 সাল থেকে শুরু হওয়া মৈত্রী, তাই না? মানে 36 বছর, মাই গড, দ্যাটস আ লং জার্নি খালেদ ভাই, ভেরি লং জার্নি। সো এখানে আমি অনেক সময় যখন আমি দলের ভেতরে কাজ করেছি, যখন আমি মিডিয়াতে অ্যাপিয়ার করেছি দলের পক্ষে, তখন আমি কারো কারো আমার ব্যাপারে মন্তব্যে বা আমার ক্রিটিক করতে গিয়ে আমি দেখতাম যে তারা যেভাবে ক্রিটিক গুলো করছে, 5 আগস্টের পর দেখলাম যে তারা হচ্ছে ম্যাক্সিমাম জামাতের সাপোর্টার। সো এই যে গুপ্ত বিষয়টা, এটা তো কেবলমাত্র যে আওয়ামী লীগের মধ্যে ঢুকে গেছে বা আওয়ামী লীগের মধ্যে ঢুকেছিল তার তো না, এটা বিএনপির মধ্যে আছে, হয়তো অন্যান্য পলিটিক্যাল বড় পার্টি তো আর তেমন নাই। আমি আপনার কাছে আবার আসবো, আমি একটু অ্যাডভোকেট হাসনাত কাইয়ুমকে শুনতে চাই একই বিষয়ে। শুধু আমি এখানে বলে রাখি যে আপনি বিএনপিকে তার রাজনীতিটা ঠিক করতে বলতেছেন, তার মধ্যে সেন্ট্রিস্টের জায়গায় সে আসলে আছে কিনা সেটা আপনি দেখতে বলতেছেন। আপনি বলতেছেন যে বিএনপির সাথে জামায়াতের যে একটা সম্পর্ক ছিল দীর্ঘদিন ধরে, তার কারণেও বেশ কিছু, আপনি গুপ্ত শব্দটা ব্যবহার করেছেন। কিন্তু আমি 2 পয়সাটা একটু দিয়ে রাখি কাইয়ুম ভাই শুরু করার আগে। আমি দেখছি যতক্ষণ পর্যন্ত বিএনপি স্বাধীনতার কথা, বাংলাদেশের 71 সালের কথা, তাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধ অবদানের কথা যত বেশিবার বলে, বা বাংলাদেশের স্বাধীনতার যে বিভিন্ন সিম্বল, প্রতীক, এগুলি আছে না, এগুলির কথা বললে তারা বেশি নিন্দা ঝড়ের মধ্যে পড়ে। কিন্তু তারা তো আবার কিছুটা জামায়াতে ইসলামের পক্ষে, বা যারা বাংলাদেশে বেশি ধর্মাশ্রয়ী দলগুলির পক্ষে যারা কথা বলে, তারা অনেক তালি বা বাহবা পায়। তো সেই ক্ষেত্রে মানে আমি জানি না বিএনপি তার রাজনীতিটা আসলে কিভাবে ঠিক করবে, বা বিএনপি রাজনীতিটা আসলে কি হবে। এখানে দেখেন, রাজনীতির দুটো ধারা আমি মোটা দাগে বুঝি। একটা হচ্ছে আইডেন্টিটি পলিটিক্স, আরেকটা হচ্ছে ওয়েলফেয়ার পলিটিক্স। ওয়েলফেয়ার পলিটিক্স ইজ অলওয়েজ ভেরি ভেরি ডিফিকাল্ট। আপনাকে সেবা দিতে হবে, মানে 15 দিন যাবত ঘরের বাড়িতে চুলা জ্বলবে না, 12 ঘন্টা ইলেকট্রিসিটি থাকবে না। এটা নিয়ে আমরা আসি বেরসা ফারানা, যে মানে আমি জাস্ট ওই জায়গাটাতে বলছি। এবং বাজারে গেলে 400 টাকার কাঁচামরিচ খাবেন, এটা যদি হয় রাজনীতি, তখন আপনাকে অটোমেটিক্যালি ঝুঁকতে হবে ধর্মের দিকে কিংবা জাতীয়তাবাদের দিকে, কারণ ওটা আপনি সার্ভিস না দিও মানুষকে কানেক্ট করবেন দ্রুত। আচ্ছা,
ঠিক আছে, মানে সার্ভিস না দিয়ে আপনি যদি কানেক্ট করতে হয় তাহলে আপনাকে কিছু Easy, কিছু easy, কিছু কিছু কথা easy। এবং কিছু মানে আনন্দের জায়গা দিতে হবে, যে এটা নিয়ে মানুষ আনন্দ করতে থাকবে, একদম খুশি থাকবে। পপুলিস্ট পলিটিক্স যেটা। জি, কারণ ভাই আপনার জন্য আর প্রশ্ন নাই, আপনি এটা বললেন, ওইটা শুধু একজন দর্শক আপনাকে একদম উদ্দেশ্য করে একটা কথা বলছেন, এটা শুধু পড়ি। জালাল আহমেদ উনি বলছেন, জনাব অ্যাডভোকেট হাসনাত ভাই, রাষ্ট্র সংস্কার আন্দোলন চলতেছে কয়েক বছর ধরে, উনি 2 বছরের কথা বলতেছেন। সাধারণ মানুষ জানতে চায় আপনাদের সংস্কারের সবচেয়ে বড় 3টা দৃশ্যমান ফলাফল কি, যেটা গ্রামের মানুষ বুঝবে। এটা আপনি পরেও বলতে পারেন, আমরা জুলাইয়ের বিভক্তিটা নিয়ে যদি আগে আপনি শুনি। ধন্যবাদ খালেদ এবং রুমিনকেও এবং যারা শুনছেন। আমি রুমিনের কোনো কথারই আসলে বিরোধিতা করছি না, আমি ওর কথার সাথে একটা জায়গা যোগ করতে চাচ্ছি। ওর যা অবজারভেশন, এগুলি নিয়ে আমার কোনো ভিন্নমত নাই, আমি মোটা দাগে তার সাথে প্রায় সবকিছুতে একমত। আমার যেটা ভিন্নমতের জায়গা না, যেটা আসলে যোগ করার জায়গা, সেটা আমি বলতে চাই যে এই যে জুলাইটা বিভক্ত হইলো, এটার ধরে আমরা 2 ভাবে দেখতে পারি। একটা হচ্ছে যে ঘটনা দিয়ে মনে করতে পারি যে এ তাকে গালি দিল, এই ডান দিকে চলে গেল, এই বাম দিকে চলে গেল, এরকম একভাবে এই বিষয়টাকে দেখা যেতে পারে, ঘটনা সাজায় সাজায় বাহির থেকে যেটা মনে হয়। আর একটা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে রুমিন প্রথম থেকে যেটা বলছিল, যে বাংলাদেশের রাজনীতিতে রুমিন থেকে আমি, কিংবা আমি থেকে ধরেন একটা অনেক বেশি ধরেন ডানের দিকের একটা মানুষ, সবাই মিলে একটা জায়গায় এবার বাংলাদেশে আমরা একমত হয়েছিলাম। সেটা হচ্ছে যে কেবলমাত্র হাসিনার বিদায় না, হাসিনা হয়ে ওঠে যে শাসনতন্ত্রের উপরে দাঁড়ায়া যে ব্যবস্থাটা আসলে হাসিনাকে ফেসিবাদে পরিণত করে, ক্ষমতার বাইরে থাকলে যে হাসিনাকে আপা বলা যায়, এবং তারপরে হাসিনা ক্ষমতায় যাওয়ার পরে যে আসলে দানব হয়ে ওঠে, এইটুকু যে জায়গা, এই জায়গাটার আসলে একটা পরিবর্তন লাগবে। এটা নিয়ে আমাদের মধ্যে একটা ঐকমত্য তৈরি হয়েছিল। রাস্তার লোক থেকে আপনি যেটা মানে আমার যে প্রশ্ন করছে, সে মনে করছে যে রাস্তার লোক কিংবা গ্রামের লোক বোধহয় সংস্কারটা বোঝে না। বিষয়টা এরকম না। আসলে আমরা সবাই একটা বুঝছিলাম যে এই ব্যবস্থাটার পরিবর্তন লাগবে, এই মহিলাকে বিদায় করতে হবে এই জন্যে যে উনি এখন এই ব্যবস্থাটাকে আসলে পাহারা দিচ্ছেন, ওনাকে বিদায় করতে হবে, এই ব্যবস্থাটা বিদায় করতে হবে। এটা হচ্ছে এক। তাইলে যারা আসলে এই ব্যবস্থাটার পক্ষের মানুষ, এটা তো কেবলমাত্র একজন হাসিনা কিংবা 2টা আসলে হাসিনার বিশ্বস্ত এরকম দলের লোক, কিংবা দলের বাইরে থেকে ব্যুরোক্রেটিক কিংবা আসলে সিভিল মিলিটারি যে জায়গায় আছে, যারা যারা আসলে বাগবাটোরা খাচ্ছিল, তারা কয়েকজনের একটা সিন্ডিকেট, আমরা বলছি অনেক সময়। তো এটা শুধুমাত্র একটা সিন্ডিকেটের উপরে দাঁড়ায় ছিল না, এই সিন্ডিকেট দ্বারা উপকৃত হইতো, কিংবা এই সিন্ডিকেট দ্বারা উপকৃত হয় এরকম দেশে এবং বিদেশে আসলে তার একটা এক ধরনের একটা আসলে যোগাযোগ সূত্র থাকে। এবং তারা, আমি একটা শেষ করে ফেলি, 30 সেকেন্ড লাগবে। এইটার আসলে যারা লাভবান হইতে চায় এটা থেকে, তারা জানে যে বাংলাদেশটাকে এখান থেকে ফিরাইতে হলে, কিংবা বাংলাদেশটাকে আগের জায়গায় রাখতে হলে, কিংবা এরকম একটা জায়গায় রাখতে হলে বাংলাদেশকে আসলে বিভক্ত করা লাগবে। এটা হচ্ছে প্রথম শর্ত। ওকে, জি না কারণ আমি আপনার ফ্লোটাতে করে না। জি, আপনি শেষ করে দেন তাহলে, আপনি শেষ যে আমি শুধু তাইলে আমি এটা বলতেছিলাম যে দেখেন এই জায়গাটার বিভাজনটা শুরু হইলো কিভাবে। এই জায়গাটার বিভাজনটা শুরু হলো যে একেবারেই যেইগুলিতে কোনো ধরনের বিভক্তি নাই সেই রকম জায়গা দিয়ে শুরু হলো। বাংলাদেশে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, কিংবা আসলে যে নারীরা রাস্তায় নামবে, জিন্সের পাশে হিজাব, এইটা নিয়ে একদম ধরেন এটা সেটেল, এইটা সেটেল করেই তো আমরা আসলে হাসিনাকে তাড়াইলাম। তাইলে এই সেটেলড বিষয়টাকে প্রথমে যে আসলে টার্গেট করা হলো, এটার অর্থ হচ্ছে যে যা আমরা করতে চাইলাম সেই জায়গাটায় থাকতে সেটেল বিষয়টাকে আসলে আনসেটেল করা, একটা ইমমেটেরিয়াল জিনিসকে মেটেরিয়াল করা, 71-এর মতো একটা বিষয়কে প্রশ্নের মধ্যে ফেলা। এবং 71-এর বিষয় নিয়ে প্রশ্ন করতে পারে না, কিন্তু এটাকে যখন আপনি প্রশ্ন করেন তখন হচ্ছে 71-এর পক্ষে একটা জিনিস দাঁড়ায়। যে 71-এর কে প্রশ্ন করে 24-কে খুব আঁকড়ে ধরতে চায়, তখন 24-এর বিরুদ্ধে গিয়ে একটা পক্ষ দাঁড়ায়, এবং 71 এবং 24-কে মুখোমুখি করা যায়। এইটা তো ধরেন এমনিতে মনে হয় পাগলে বিশ্বাস করে না, কিন্তু বাস্তবত তাদের শক্তি এত বেশি যে তারা এটা পারলো কিন্তু বাংলাদেশে। ওকে, আমি এটা বলতেছি, আমি সেই জন্য একটু
একটু সুযোগ চাইতেছিলাম আপনার কাছ থেকে জি, যে বলেন, একটা বলেন। কথা বলার জন্য, যে আপনি যেই ব্যবস্থার কথা বলতেছেন, যেই সিস্টেমের কথা বলতেছেন, যেইটার শেখ হাসিনা আঁকড়ায় ধরে ছিল, সেই সিস্টেমটাকে যদি আমরা ধরে দেই সংবিধান, সেই সিস্টেমটাকে যদি আমরা ধরে নেই সাংবিধানিক ব্যবস্থা বা রাষ্ট্র পরিচালনার ব্যবস্থাপনা সমূহ, আপনারা যখন এইটা নিয়ে কথা বলতে থাকলেন তখন যেন মনে হইল যে শেখ হাসিনা বই দেখা দেখা এই কাজগুলি করছেন বা করেন নাই, কিন্তু আমার রিডিং হয়ে যাচ্ছে শেখ হাসিনা বইয়ে যা আছে তার প্রত্যেকটা কাজ উল্টা করছে। শেখ হাসিনার বইয়ে বা বাংলাদেশের বইয়ে নাই কিন্তু যে আপনি গুম করতে পারবেন, খুন করতে পারবেন, সংবাদপত্রের মাধ্যম বন্ধ করতে পারবেন। আপনারা ব্যস্ত হইলেন হচ্ছে বইটা চেঞ্জ করার জন্য, যেখানে শেখ হাসিনা নিজেই এই বইটা সবচেয়ে বেশিবার ভায়োলেট করছে। আপনারা দুইজনই আইনজীবী, আপনাদের আমি এইটা মূলনীতি আপনি রাখবেন কি রাখবেন না সেটা আপনার ব্যাপার, কিন্তু আমি দেখছি শেখ হাসিনা গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদের একটি মূলনীতিও সে মানে নাই। সে মানে নাই হচ্ছে মানুষের একটা কথা, মানে বইয়ে যা কিছু লেখা আছে ভালো খারাপের এর মধ্যে একটা কথাও সে মানে নাই। কিন্তু আপনাদের কাছে বই পরিবর্তনটাই যখন মুখ্য হয়ে দাঁড়ায় তখন আপনারাই সূচনা করলেন কিনা এই বিভক্তিটার। কারণ এটা আমি মানে আমারে লোকে কেমন দেখে সেটা বলার জন্য আমি একটু একজনের বলে উঠি। মুকিদুল ইসলাম উনি বলতেছেন, খালেদ ভাই নেতাদের দালালি বাদ দিয়ে একটু জনগণের দালালি করেন। বর্তমানে দেশের সাধারণ মানুষ ভালো নেই, গ্যাস বিদ্যুতের তীব্র সংকট এবং উচ্চ মূল্যস্ফীতি, সবকিছুতেই মূল্যস্ফীতি, মানুষকে এখন বিষ খেয়ে মারা যাবে। আমি চেষ্টা করি একটু নেতাদের দালালি বাদ দিতে পারবো কিনা জানি না, যে দেখি হাসান খান ভাই কি বলেন। যে প্রথমত ধরেন আপনাকে ওই জায়গাটাই বলি, জি আমাদের সংবিধানের যে মূলনীতি বলছেন না, জি এই মূলনীতিটার একদম শুরু হয়েছে হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টারটাই হচ্ছে মূলনীতি, রাইট। এবং এই মূলনীতি 8 নাম্বার থেকে শুরু হয়েছে, 8 অনুচ্ছেদ থেকে। 8-এর 2 আছে একটা, 8-এর 2-এ বলা হচ্ছে যে এইটা হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হবে, কিন্তু এইটাকে আসলে এইটা মেনে চলার জন্য আপনি সব কাউকে বাধ্য করতে পারবেন না। তার মানে হচ্ছে যে এইটা আপনার মূলনীতি নির্ভর করছে রাষ্ট্রের যারা কর্ণধার, সরকারে যারা আসবে তারা এটা মানবে কি মানবে না, এটা হচ্ছে তার ঐচ্ছিক বিষয়, ইচ্ছাধীন। রাইট। তিনি মানলে এটা মানবে, না মানলে মানবে না। তাইলে আমরা বলছি যে এই যে জায়গাটা দিয়ে আপনি তাকে মূলনীতিটা মানা না মানার বিষয়ে পরিণত করলেন, ঠিক আছে, কিন্তু আপনি যেখানে ক্ষমতা দিতেছেন তখন সেইখানে এরকম কোনো কথা বলতেছেন না যে এই ক্ষমতাটা আসলে রাষ্ট্রপতি যদি ইচ্ছা না করে তাইলে প্রধানমন্ত্রী প্রয়োগ করবে, এইটা আপনি তখন বলতেছেন না। আপনি ক্ষমতাটা যখন বিন্যাস করতেছেন, ক্ষমতা বিন্যাসের মধ্যে গণতন্ত্র বলতেছেন মানলে মানতে পারে না মানতে পারে, কিন্তু ক্ষমতাটা দিচ্ছেন একজন ব্যক্তির কাছে, সমস্ত প্রেসিডেন্টের ক্ষমতা, প্রধানমন্ত্রীর ক্ষমতা, সংসদের ক্ষমতা, বিচার বিভাগের ক্ষমতা, বিচার বিভাগের মতো যে সমস্ত প্রতিষ্ঠান আছে যেগুলিকে আমরা সাংবিধানিক প্রতিষ্ঠান বলি, সেইগুলির ক্ষমতা, কাউকে আসলে আপনি মাফ করে দিবেন কি আসলে ফাঁসিতে ঝুলাবেন এটার ক্ষমতা, সমস্ত ক্ষমতা আপনি কেন্দ্রীভূত করতেছেন একটা পদে। আমি শেষ করে 30 সেকেন্ড শুনে নেন। এই যে এটা আছে, এই জায়গাটার মধ্যে একটা শুভঙ্করের ফাঁকি আছে। এটা সাধারণভাবে পাঠ করলে, আপনি যখন পাঠ করবেন তখন মনে হবে যে এটাতে আপনার সমস্ত অধিকার আপনার পক্ষে, আর আপনি যখন এটা প্রয়োগ করতে যাবেন তখন আপনি দেখবেন যে আপনার পথ হাতে কিচ্ছু নাই, সমস্ত মৌলিক অধিকার পর্যন্ত আরেকজনের হাতে। আপনি যেটাকে মৌলিক অধিকার মনে করেন সেটা পুলিশের আসলে বিবেচনা সাপেক্ষে। এই যে সাংবিধানিক ফাঁকিটা, এইটার উপরে দাঁড়ায়া প্রধানমন্ত্রী তার ক্ষমতাটা চর্চা করছে এবং ওইখানেই সে গুম খুন এগুলি সবগুলি করতে পারছে। আপনি আমি এটা বলে শেষ করি, তাইলে এইটাকে যখন আমরা বললাম তখন আমরা কিন্তু বললাম না যে বইটাই সবকিছু, আমরা বললাম যে বইটা এবং এটার যে সাথে আইন কানুন, এবং যেটা তখন আমরা বলতে পারলাম না। আপনার প্রশ্নটা আমি নিচ্ছি এই জন্য যে আমরা যখন রাষ্ট্র চিন্তা করি তখন আমরা বলছিলাম আমাদের স্লোগানটা হবে রাষ্ট্র, রাজনীতি এবং অর্থনীতি সংস্কার করতে হবে। আমরা বাধ্য হইলাম রাজনীতি শব্দটা বাদ দিতে, কারণ হাসিনার আমলে যদি আমরা রাজনীতি সংস্কারের কথা বলতাম তাহলে আপনাকে যেরকম বলতেছিলেন নেতার দালালি, তখন একদম রাষ্ট্র চিন্তা যে হাসিনার দালাল হিসেবে মাঠে নামতেছে এইটা ছিল নিশ্চিত। মানে তখন আপনি আমাকে কোনোভাবেই সেভ করতে পারতেন না। মানে তার মানে হচ্ছে যে রাজনীতি করার ক্ষেত্রে কতগুলি পর্যায় থাকে যে আপনারা বুদ্ধিজীবীরা বিশ্লেষণ করে যেটা যেটা বলতে পারেন, আমরা সেটা জানার পরেও মাঠে যখন নামি তখন অনেকগুলো ধাপের কথা বলি, অনেকগুলো ধাপের কথা বলতে পারি না। কিন্তু আমার মনে হয় অ্যাডভোকেট হাসান খান আপনার বক্তব্য একদমই পরিষ্কার। আমার মানে পরবর্তী প্রসঙ্গে আমি যাই, যে কারণ কিন্তু এইটা আমার একটা একাডেমিক জায়গা থেকে প্রশ্ন, আমার কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে ভালো। আমি এখানে আরেকটু 30 সেকেন্ড বলি, এই বিভাজনটা আরেক 30 সেকেন্ড বলি। আমরা বলছিলাম যে সংবিধানের এই জায়গাগুলি, ব্যবহারিক জায়গাগুলিতে
যেখানে আমার এবং রুমিনের এক্সপিরিয়েন্স একই হয়েছে। 50-55 বছরে আমাদের যে এক্সপিরিয়েন্স, ওই এক্সপিরিয়েন্সের জায়গাটাই কোথায় কোথায় সংশোধন করতে হবে, পরিবর্তন করতে হবে, এই জায়গাটায় আসি। বাকি যেগুলি ফিলোসফিক্যাল পার্ট, এইটাকে আমরা আসলে আলোচনার বাইরে রাখি। আমাদের তরুণদেরকে এটা বুঝাইতে পারছিল যে হাসনাত কাইম যেটা বলতেছে এটা না, মূলনীতি ফেলাই দিতে হবে, এইখানে আসলে ধর্মনিরপেক্ষতা ফেলাই দিতে হবে, সমাজতন্ত্র ফেলাই দিতে হবে। তর্কটা আমরা তাদেরকে বলছিলাম যে এটা লম্বা তর্ক, এটা করতে পারবে না বাবারা, এটা মাগরিবের ওয়াক্ত, এই শক্ত কাজা হয়ে যাবে। আমি বহুবার বলছি না, সেই জন্য আমি কিন্তু খুব মনোযোগ দিয়া এই যে সংবিধান সংস্কার কমিটি, আমার প্রিয় শিক্ষক প্রফেসর আলী রিয়াজের নেতৃত্বে যে ওটার মধ্যে যে আলোচনাগুলি দেখাতো সেটা আমি দেখতাম। আমি শুধু একটা কথাই শুধু মানে আমার হিসাব হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সংবিধান যদি পৃথিবীতে কিছু থাকে, সব সংবিধান নিয়ে আসলে তর্ক করা যায়, ওইটাও যদি থাকতো সেইটা একটা মানুষের টাইরান্ট হওয়ার পক্ষে বাধা সৃষ্টি করে না এবং মানুষকে আসলে এম্পাওয়ার করে না। কারণ আমি দেখছি যে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনারের যে ক্ষমতা ছিল, সেই ক্ষমতা আর নির্বাচনকালীন সময় এই পৃথিবীর কোনো ইলেকশন কমিশনারের নাই। সত্যি আমি দায়িত্ব নিয়ে করছি, এটা আমি রকিবুল হুদা সাহেবও বলছিলাম, কিন্তু সে পারে না, সে ভয় পায়, সে কি করে না করে সেটা তো আর এটা হবে না। অন্য প্রসঙ্গের মধ্যে যাই, সেইটা হলো শেখ হাসিনার সংবাদ সম্মেলন, কথিত সংবাদ সম্মেলন। অনেকে আবার আমাকে মেনশন করছেন যে এইবার খালেদ কি বলবে। আমি বলছি যে উনি মুখ দেখায় না কেন, মুখ দেখা একটা ইন্টারভিউ দেয় না কেন, সেটা আমি বলছিলাম। সেইটার জন্য দুই পক্ষের হচ্ছে দুই পক্ষের হলো ঝাড়ি হুমকি এগুলি। এক পক্ষ হচ্ছে কেন আমি শেখ হাসিনার ইন্টারভিউ নিতে চাইছি সেইটা আমি বিরাট বড় অন্যায় করে ফেলছি, আরেক পক্ষ হচ্ছে কেন আমি বলছি যে শেখ হাসিনার ইন্টারভিউ তো পৃথিবী সবাই নিতে চায়, উনি মুখ দেখায় ইন্টারভিউ একটা দেয় না কেন। এখন উনি একটা কথিত কথিত কমু না, এটা তো সংবাদ সম্মেলনই না, বড় বড় এরা করছে, কিন্তু ওইটা তো উনি মুখ দেখায় নাই। কিন্তু এরপরে আবার সরকার একটা প্রতিক্রিয়া জানাইছে। আমরা প্রথমে অ্যাডভোকেট কাইম আপনার কাছে জানতে চাইবো যে শেখ হাসিনার এই সংবাদ সম্মেলন বাংলাদেশের রাজনীতিতে গুরুত্ব, যেই সংবাদ সম্মেলনে উনাকে আবার দেখা যায় নাই, এখন দেখা না যাওয়া সম্পর্কে আমি আর কি বলবো। তো ওইটার রাজনৈতিক গুরুত্ব এবং সরকারের প্রতিক্রিয়া, এই দুইটা নিয়ে যদি আপনি একটু বলেন, আমরা একই প্রসঙ্গে বেশি ফারানার কাছে যাবো। একটু ছোট, আমাদের অনেকগুলি বিষয় জমে গেছে কাইম ভাই, একটু ছোট। আমি একদম এক লাইনে বলি যে আমি এটা এর আগে বলছিলাম, আসলে শেখ হাসিনা যদি সংবাদ সম্মেলন করে, তাকে তো আসলে সংবাদ সম্মেলন করতে দেওয়া উচিত, ওনাকে করতে দেওয়া উচিত। ওনার দুইটা অপশন আছে, মানে বাংলাদেশের মানুষের কাছে ওনার একটা কথা বলার আছে যে প্রথমত ক্ষমা চাই, শেষ পর্যন্ত ক্ষমা চাই এবং জীবনে মরণে ক্ষমা চাই। এর বাইরে ওনার কোন রাজনৈতিক আলাপ শুরুই ওনার করতে পারবেন। আমি শেখ হাসিনাকে যদ্দূর বুঝি, আমি যদ্দূর জানি, ওনার পক্ষে কথা বলা আদৌ সম্ভব না। তাহলে বাকি যে কথা বলবে, শেখ হাসিনার রাজনীতির যদি কোনো অবশেষ থাকে বাংলাদেশে, সেটা তো বাংলাদেশ থেকে উনি নির্মূল করবেন। উনি বাংলাদেশের রাজনীতিতে আর ঢুকার ওনার কোনো জায়গা নাই। যদি আসলে প্রথমত 96 সালে কিছুটা পারছিল যে ক্ষমা চেয়ে উনি শুরু করছিলেন এবং ওনাকে ওইটাই ওনার কাজ ছিল, তো ওইটা এখানে হয় নাই। এইটা নিয়ে এত উত্তেজিত হওয়া, এটাকে রাগ করা, গুড়গুড় করা, এটাকে করতে দিবে না করতে দিবে, এইগুলির আসলে কোনো, আমি এটার এরকম কোনো গুরুত্বপূর্ণ জিনিস বলে আমি মনে করি না। বরং এটার ভিতর দিয়ে শেখ হাসিনার একটা গুরুত্ব দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং শেখ হাসিনাকে অকারণে আমাদের ওই যে আপনার উপরে যে ক্ষিপ্ত হয়েছে যে আসলে আমার গ্যাসের আলাপ, পানির আলাপ, তেলের আলাপ, হামের আলাপ যারা আমরা করতে পারতাম, সে আলাপগুলিকে বাইপাস করার জন্য শেখ হাসিনা যেটা করছে, এইটার আসলে বেনিফিটটা বিএনপি কে দিচ্ছে, বিএনপি যেটা করছে এটার বেনিফিট আসলে আওয়ামী লীগকে দিচ্ছে। এইটার বাইরে আমি আসলে আর কোনো এটার রাজনীতি দেখি না। আপনার কাছে মানে আমি আই কান্ট এগ্রি মোর, মানে যেটা হাসান ভাই বললেন যে এইটাতে দুই দলই মোটামুটি বেনিফিটেড হয়েছে। আওয়ামী লীগ বেনিফিটেড হচ্ছে কারণ এখন এই ইস্যুটা নিয়ে বেশ 2 দিন ধরে উত্তাল হয়ে আছে, 2 দিন কেন, এর আগের থেকেই। আর বিএনপি বেনিফিটেড হচ্ছে কারণ আমরা এখন ভয়াবহ গ্যাস সংকট, যেটা আমি আমার প্রথম আলোচনায় একটু বলার সুযোগ পেয়েছিলাম, ভয়াবহ গ্যাস সংকট। আমি গ্রামে থাকি, সপ্তাহে 3 দিন খালেদ ভাই 12 থেকে 14 ঘন্টা গ্রামে কারেন্ট থাকে না। এরপরে তো আছে জিনিসপত্রের অস্বাভাবিক দাম, এরপরে আছে নানান রকম নাগরিক সমস্যা। এগুলো কোনো কিছু নিয়ে কথা না বলে আমরা এখন আলাপ করছি শেখ হাসিনাকে। আপনি আমাকে বলেন, গত 2 বছরে শেখ হাসিনার অসংখ্য অডিও ফোন আলাপ হয়ে গেছে না, লিক হয়েছে না, বা ইচ্ছাকৃতভাবে লিক করা হয়েছে না? সেটার সাথে এই কনফারেন্সের ডিফারেন্সটা কোথায়? আমি কিন্তু কোনো ডিফারেন্স নাই, কোনো ডিফারেন্স নাই। উনি আসবেন, মানে আমি কোনো ডিফারেন্স দেখি নাই, আসলে একই কথা, কোনো ডিফারেন্স নেই, রাইট, কোনো ডিফারেন্স। আচ্ছা, ক্ষমার কথাটা আমি একটু হাসান ভাইয়ের সাথে যোগ করি। 96 সালে আমারও মনে আছে শেখ হাসিনা বলেছেন যদি অতীতে কোনো ভুল হয়ে থাকে আমরা ক্ষমা চাচ্ছি, একবার সুযোগ চাই। এক্স্যাক্টলি, আমি যদি কারেক্ট মি ইফ আই এম রং, এইভাবেই শেখ হাসিনা ভোট চেয়েছিলেন যে যদি আমাদের ভুল হয়ে থাকে তাহলে আমরা ক্ষমা চাচ্ছি, আমাদের একটা সুযোগ দেন।
আচ্ছা, এইবার কেন এটা বলছে না? এইবার কেন বলছে না জানেন খালেদ ভাই? মনে করে দেখেন তো, 5th অগস্টের পর পর আওয়ামী লীগ কিন্তু দীর্ঘ সময় কোনো আওয়াজ তোলে নাই। এরপরে আস্তে আস্তে আওয়ামী লীগ সমর্থক যেই সাংবাদিকরা আছেন বা যারা হয়তো মিডিয়াতে কাজ করেন, তারা একটু 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 করে ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন কথা বলা শুরু করলেন, এবং তারা এই কথাটা খুব আস্তে আস্তে আওয়াজটা বাড়া শুরু হলো তখন, যখন দেখা গেল যে বাংলাদেশে একটা বিন্দু পরিমাণ সুশাসন গত 2 বছরে কোন সরকার কায়েম করতে পারে নাই, যখন দেখা গেল অর্থনীতির অবস্থা আরো খারাপ, যখন দেখা গেল যে নাগরিক সমস্যাগুলো নিয়ে আমি কথা বলছিলাম সেগুলো কোনোটা কোনো সরকার হ্যান্ডেল করতে পারে নাই, যখন দেখা গেল মববাজি যেভাবে ইউনূস সরকারের সময় হয়েছে কাছাকাছি, তারেক সরকারের সময় একই রকম প্রায় কাছাকাছি, যখন দেখলো হামে 800 উপরে শিশু মারা যাচ্ছে কিন্তু কোন সরকারই সেটা দায় নেবে না, ইভেন বিএনপি মানে ট্রাই করছে ইউনূস সরকারকে ডিফেন্ড করার, মানে একটা ভয়াবহ অবস্থা। এবং ধীরে ধীরে আমি আমার এই পরিবর্তনে বাংলাদেশে তো আমি আছি, হাসান ভাই আছে, আপনি যুক্ত আছেন, আপনারা সবাই নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আস্তে আস্তে কিন্তু আওয়াজটা জোরদার হওয়া শুরু হলো যে নিরাপত্তা নাই, মববাজি, চাঁদাবাজি, নাগরিক সুযোগ সুবিধা একদম খারাপ, এবং শেখ হাসিনার সময় অন্তত আমি কথা বলি আমার উপরে বিপদ আসবে, হাসনাত কায়ুম ভাই কথা বলবে হাসনাত কায়ুম ভাইয়ের উপর বিপদ আসবে, কিংবা আরেকজন আন্দোলন করতে নামবে তার উপর বিপদ। কিন্তু যেই মানুষটা মধ্যবিত্ত, যে মানুষটা প্রাইভেট অফিসে চাকরি করে, প্রাইভেট একটা চাকরি করে 1 লাখ বা 80,000 টাকা বেতন পায়, তার জীবনটা তো নিরাপদ ছিল খালেদ ভাই, তার তো নিরাপত্তা নিয়ে কোনো টেনশন ছিল না, সে তো নিশ্চিন্তে রাতে ঘুমাইতে পারতো বাসায়, সে তো বাজারে গিয়ে অন্তত মানে দৈনন্দিন বাজারটা মোটামুটি না, কিন্তু আপনি করে আনতে পারতো নির্বিঘ্নে। কিন্তু আপনি তো বেশিরভাগ না, আপনি তো একটা স্বাভাবিক অবস্থার কথা বলতেছেন, কিন্তু মানুষ তো আসলে বিপদে পড়ে, তার চিকিৎসা, জরুরি চিকিৎসা প্রয়োজন হয়, তার বিরুদ্ধে তার কোনো একটা মামলা পরিচালিত হতে পারে, তার আপন ভাই কর্তৃক বা নেইবার কর্তৃক, মানে যে কোনো কিছু যেটা বোল্ড ফ্রম দ্য ব্লু, একদম সাধারণ মানুষেরও এরকম নানা ধরনের ঘটনা ঘটে, তখন তো সে দেখতো যে সে বিচার পায় না, পুলিশ তার পক্ষে কথা বলে না, সে যদি আওয়ামী লীগ না করতো বা বিএনপি না করতো তাহলে তার আসলে কোনো জায়গা নাই বাংলাদেশে। ওইটার মতো তো সাংঘাতিক একটা দমবন্ধ পরিস্থিতি তো আর আমরা আসলে নাই, নাকি আসি, সেটাও যদি বলতেন। আপনি কি বিচার পাচ্ছেন? গত কয়েক মাসের আইন শৃঙ্খলা পরিস্থিতি আমি সংসদে তুলে ধরেছি, কয়টা ঘটনার বিচার আপনি আসেন, মামলা আগেও আমরা দেখেছি বিএনপির নেতা কর্মীদের নাম হরে দরে সবার নাম দিয়ে লাস্টে 100 অজ্ঞাতনামা, এবং সেই 100 থেকে 500 অজ্ঞাতনামার মধ্যে একই রকম আছে, তাহলে বলতে পারেন না আপনি একটু একই রকম আছে, তাহলে আমরা কি এইটা হাসনাত কায়ুমের কাছে শুনবো যে একই রকম আছে কিনা, বা দুর্ভোগটা একই রকম আছে, দুর্ভোগটা একই রকম আছে, সেই মামলা বাণিজ্য, সেই শোন অ্যারেস্ট, সেই মানে ঘটনা ঘটুক না ঘটুক বিরোধী দলের নামে মামলা, সেগুলো চলতেছে। অন দ্য টপ অফ দ্যাট যুক্ত হয়েছে ভয়াবহ রকম চাঁদাবাজি, নিরাপত্তাহীনতা, যুক্ত হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এগুলো হচ্ছে নিউ এডিশন। তো মানুষ তো বলতে বাধ্যই হবে, এবং এটা তো আওয়ামী লীগকে একটা সাহস দেবে যে ও আমাদের তো পাল্টাইছিলা, তো কোন বেটার প্রোডাক্টটা তোমরা পেলা। অনেকে বলতেছেন যে আওয়ামী লীগ যে সাহসটা পাইতেছে সেই সাহসটা আসলে মূলত দিচ্ছেন আপনি, কারণ আপনি একটা পরিচিত সংসদ সদস্য, আপনি আওয়ামী লীগের আসার পথ, এই ব্যাপারটা কি আপনি কিছু বলবেন? যে মানে দেখেন আমাদের রিসার্চ টিমও এরকম লেখছে যে আপনি হচ্ছেন সবচেয়ে বেশি শেখ হাসিনার আসার ব্যাপারে পজিটিভ কথা বলছেন, যে হ্যাঁ উনি আসবে বা ওরকম কোনো কিছু। শুনেন, আমি বাংলাদেশের খুবই ক্ষুদ্র একজন রাজনৈতিক কর্মী, বাট এট দ্য সেম টাইম আমি একজন লয়ার, এবং আমার পরিবারের একটা রাজনীতির ইতিহাস আছে। সো আমি একজন পলিটিক্যাল ফ্যামিলির সন্তান হিসেবে আমি চিন্তা করি আমি ওই জায়গায় থাকলে আমি কি করতাম। সো এই জন্য আমি বলছি কমন সেন্স বলে শি উইল বি ব্যাক, এটা আমার কমন সেন্স বলে। 3টা কারণ আমি আপনাকে বলে দিচ্ছি এখনই কেন আমি বলেছি। আচ্ছা, হচ্ছে ওনার রাজনীতির একটা দীর্ঘ ইতিহাস এবং ত্যাগের ইতিহাস আছে ওনার পরিবারের, ওনার পুরো পরিবারকে এক রাতে মেরে ফেলা হয়েছে পলিটিক্যাল কারণে। 2 হচ্ছে ওনার নিজের ত্যাগ আছে সরকারি দল বিরোধী দল হিসেবে এবং ওই পরিবারের একজন বেঁচে যাওয়া সদস্য হিসেবে। 3 হচ্ছে ওনার বয়স, উনি যদি এখন ভারতের মাটিতে মারা যান, ওনার এই এত বড় দল যেটার পেছনে ওনার বাবা, ওনার পরিবার এবং ওনার আত্মত্যাগ, সেই দলটার কি হবে। তো আমি যদি ওনার জায়গায় থাকতাম আমি আসতাম। তো আমি সেই কমন সেন্স থেকে বলছি। আর আমি আজকে আপনাকে আপনার অনুষ্ঠানের মাধ্যমে এটাও ক্লিয়ার করি, বিএনপির যখন ওই ডোবার নিচে বসে বসে বিএনপির মনোবল চাঙ্গা করার জন্য যেমন আমাকে দরকার ছিল,
কারণ বিএনপি তখন আসলে বিপদে ছিল এবং বিএনপির পক্ষে কথা বলার কেউ ছিল না। তো আমি তখনও যৌক্তিক এবং সত্য কথা বলেছি, বিএনপির পক্ষে গেছে। এখন আমি যৌক্তিক এবং সত্য কথা বলি, আওয়ামী লীগ যদি কোনোদিন বাংলাদেশে ফেরে, কোনোদিন যদি বাংলাদেশের রাজনীতিতে যায়, আপনি মোটেও ভাববেন না যে তাদের সাথে আমার খুব ভালো একটা বলিবনা হবে। ওকে, আমরা পরবর্তী প্রসঙ্গে যাই। আমি একটু হাসান কামাল ভাইয়ের কাছে শুনতে চাই। হাসান কামাল ভাই, ঠিক আছে, আমরা যদি ব্যারিস্টার ফারহানার সাথে একমত হই এই প্রসঙ্গে আর কি, একমত হই, এখন আওয়ামী লীগের যে এই কথা বললে আবার সালাউদ্দিন সাহেব আমাকে কারেক্ট করে দিবেন যে নিষিদ্ধ ঘোষিত বলেন, আবার এনসিপি এসে বলবে যে আচ্ছা ঠিক আছে বললাম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা যে বললেন যে তিনি আসতে চান, মানে বা আসবেন, তিনি ডেট দিতেছেন কেন? মানে তিনি আসলে, মানে আসলে কি হবে, মানে আসতেছেন না কেন, বা আসলে ডেট দেওয়া এগুলির কি কারণ? আর একজন দর্শক উনি অনেকবার একটু অনেক মানে আমার চোখে পড়লো, অনেকবার বলছে কিনা সেটাও তো বলা একটা মুশকিল। উনি বলছেন খালেদ মহিউদ্দিন 100% দালাল জামায়াতের। ভাই ঠিক আছে, হাসান কামাল ভাই আপনি যদি একটু বলেন যে মানে উনি ডেটটা কেন দিতেছেন? আচ্ছা, আমি ওই প্রশ্নটা যাওয়ার আগে আমি রুমিনের সাথে একটু ভিন্ন মত করি। আমি মনে করি যে আসলে বাংলাদেশের যে বর্তমান অবস্থা কিছু কিছু ক্ষেত্রে আগের চাইতে অনেক খারাপ হয়েছে। যেমন ধরেন মাদকের যে বিস্তার, রুমিন যে সমস্ত খারাপ ভোগান্তির কথা বলছে এটার সাথে যোগ হবে মাদকের বিস্তার, অনেক মাদক এইটা অনেক বেশি, এবং এটা পার্লামেন্টে তাদের দলের লোকজন পর্যন্ত ধরেন এগুলি নিয়ে কথাবার্তা বলতেছে। ভাই আরেকটা বলি, আমার কাছে বেশি লোক বলতেছে জুয়া খেলে নাকি মানুষ, কি টাকা টোকা দিয়া ওই যে জুয়া খেলে, ওইটা একটা অনলাইন জুয়া, একটা অসম্ভব ব্যাপার হচ্ছে। জি, আরেকটা হচ্ছে মাদকের বিস্তার। এটা হচ্ছে যে আমি আমার গ্রামে, রুমিন তো এলাকায় থাকে, আমিও যাই, আমার গ্রামে এরকম দেখছি যে বাপ মায়ে গরু বিক্রি করছে, সেই টাকাটা মাদকাসক্ত সন্তান নিয়ে যাওয়ার জন্য মাকে মারধর করছে। আর অনেক জায়গায় তো এখন দেখেন যে মাকে মেরে ফেলতেছে, বাপকে মেরে ফেলতেছে। এগুলি বাংলাদেশের সামাজিক কাঠামোর মধ্যে এর আগের যে ধারণাগুলি মানুষ একদমই মানে কল্পনাও করতে পারতো না, সেই সমস্ত ঘটনা প্রতিনিয়ত ঘটতেছে। এটা একটা, তো এইটা যোগ হয়েছে। কিন্তু আমি আবার এটা রুমিনের সাথে যেটা যোগ করতে চাই, যে আওয়ামী লীগের আমলে এই সমস্ত যে পথে ঘাটের যে নিরাপত্তা ছিল, কিংবা এরকম একটা স্বস্তিতে মানুষ ঘরে ফিরতে পারতো, শান্তিতে ঘরে ফিরতে পারতো, তার মধ্যে ধরেন আমাকে তুলে নিয়ে যাবে কিংবা রুমিনকে তুলে নিয়ে যাবে, এটাই ছিল। কিন্তু এটার মধ্যে একরামের মতো লোক ছিল যে মানুষটা আসলে খুন হয়ে যাবে অকারণে, এবং আশঙ্কার মধ্যে ফিরতে পারবে না, আশঙ্কার মধ্যে মানুষ থাকবে। এবং আওয়ামী লীগ করলো, এই জায়গায় আওয়ামী লীগ করলো, মানে আওয়ামী লীগ করো গ্যারান্টি না, আওয়ামী লীগ করো গ্যারান্টি। এই জায়গাটার একটা পরিবর্তন এখন পর্যন্ত আছে, যে মানুষ আসলে এই জায়গা মনে করছে না যে তাকে কেউ তুলে নিয়ে কালকে গুম করে ফেলতে পারে কিংবা এরকম করতে পারে। সো এইটা হচ্ছে একটা বড় রকমের চেঞ্জের জায়গা, আমি এটা মনে করি আওয়ামী শাসনের সাথে। আচ্ছা তাহলে বাকি যেটা বললেন, জি।